জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এ বিষয়ে একমত হয়েছে বিএনপি। তবে এই সময়কালে কতবার প্রধানমন্ত্রী থাকা যাবে সেটি এখনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি এখন টিভিকে নিশ্চিত করেছেন বিএনপি স্থায়ী কমিটির 2 সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদ। সারা জীবনে 10 বছর, একজন তার লাইফ টাইমে 10 বছর হবে। 10 বছর ঠিকই আছে, 2 টার্মে 10 বছর, এক টার্ম যে 5 বছর চলবে। অনেক জায়গায় পার্লামেন্ট, আমাদের দেশেও পূর্ণ পার্লামেন্ট কিন্তু পূর্ণ 5 বছর জন্য থাকে না। জি স্যার, জি স্যার। এরশাদের সময় হয়েছে, আমাদের সময় হয়েছে 96-তে, আমরা কয়েক মাস পরই পার্লামেন্ট ভেঙে দিয়ে আবার নির্বাচন করছি। সাংবিধানিক পদে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। পরিবর্তে সংবিধান ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব এসেছে। জামায়াত ইসলামী সহ অধিকাংশ দল এতে সম্মত হলেও ভিন্ন মত জানিয়েছে বিএনপি। প্রচলিত সার্চ কমিটির পক্ষেই মত তাদের। বেলা 11টায় শুরু হওয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, সংবিধানের মূলনীতি সহ যেসব বিষয়ে দলগুলো এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি সে বিষয়ে আলোচনা হয়। সভার শুরুতে আলী রিয়াজ বলেন, বহু ত্যাগের বিনিময়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন ঘটিয়েছে তারা অবশ্যই দেশের স্বার্থে রাষ্ট্রের সংস্কারও আনতে পারবেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের নেতা আব্দুল্লাহ তাহের বলেন, সাংবিধানিক ও বিধিবদ্ধ নিয়োগ কমিটি নিয়ে বিএনপি ছাড়া সবাই একমত। পরে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এ মতকে পৌঁছানো গেলে স্বৈরাচারী ব্যবস্থার পথ বন্ধ হয়ে যাবে। সাম্য, মানবাধিকার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি, এটাতে কমিউনিস্ট পার্টি এবং কয়েকটি বাম দল ছাড়া আর সকলেই ঐকমত্য পোষণ করেছে। এনসিসিটাকে পরিবর্তন করে এখন এটাকে একটা সাংবিধানিক নিয়োগ কমিটি, খুবই এটাকে আরো স্থূল করা হয়েছে এবং সেখানে কমিটিটাকেও আরো ছোট করা হয়েছে। এই প্রস্তাব যদি মানা না হয় এর চাইতে আর কোনো অর্জন আমাদের হতে পারে না। বিচার বিভাগ, দুর্নীতি কমিশন, এমনকি পাবলিক সার্ভিস কমিশন, তাদেরও ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটিটা ফিক্স করতে হবে। সব সময় আমরা দেখি শুধু রাজনীতিবিদদের অ্যাকাউন্টেবিলিটি আছে এবং তাদেরকে লায়াবল করা হয়, কিন্তু যারা এই সমস্ত আছে তারা যেন চাকরিটা করে চলে যায়, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি হয় না। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে 6ষ্ঠ দিনের আলোচনা চলছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, 10 বছর সময়কালে কতবার প্রধানমন্ত্রী থাকা যাবে সেটি কি জানা গেল এবং এই বিষয়ে সর্বশেষ তথ্য কি সেটা আমাদেরকে জানাবেন। 10 বছর প্রধানমন্ত্রী মানে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে, এই মতটি এই ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নীতিগতভাবে একমত হয়েছে, এটা আমরা জানতে পেরেছি। কিন্তু ব্যাপারটি আজকের যে এই ঐকমত্য কমিশনের যে সভা সেটির আলোচ্যসূচি নয়, যেই কারণে এই বিষয়ে নিশ্চয়ই এই যিনি কমিটিতে এই সভায় যিনি বিএনপির প্রতিনিধি হিসাবে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি আসলে তাকে জানতে যাওয়া হবে, তখন বিস্তারিত জানা যাবে। কিন্তু তার আগে যেটি বলি যে মানে যেটি আপনি বলছিলেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের জন্য এনসিসি গঠন থেকে সরে এসেছে, ব্যাপারটা সরে আসার মতো নয়, ব্যাপারটা হলো নাম পরিবর্তন হয়েছে। মূলত এই ঐকমত্য কমিশন বা দলগুলো যেটি চাইছে যে নির্বাচন কমিশন, কর্ম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এই কমিশনগুলোতে দল নিরপেক্ষ লোক থাকা দরকার। কারণ দল দাসে পরিণত এই সমস্ত এর আগের যে কমিশনাররা বা যে অভিযোগগুলো আছে, এই কারণেই কিন্তু বাংলাদেশে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু এখন যেটি করছে যে এটা এনসিসি, যে এই নামটি শুনে অনেকের মনে হচ্ছে যে এটি নির্বাহী বিভাগের সমান্তরালে কোনো শক্তিশালী বডি কিনা, শক্তিশালী কোনো প্রতিষ্ঠান কিনা, সেই জায়গা থেকে এই ঐকমত্য কমিশন নতুন নামে সেটি প্রস্তাব করেছে এবং নতুন নামটি হলো সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। এবং এই ব্যাপারে কিন্তু আমরা দেখলাম যে সবগুলো দলে একমত। জামাতের যিনি নায়েবে আমির এখানে ছিলেন, উনি এসে বলল যে বিএনপির বাদে সবাই একমত। এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম মিটিংটি প্রায় শেষের দিকে, সেখানেও ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি তার সাথে বিএনপির
এখানে যে প্রতিনিধি দল আছে তার মধ্যে একটা ব্যাপক বিতর্ক হলো যে কেন এটি চাইছে না, যেটি আমরা দেখছি যে বিএনপি সহ আরও 3টি দল, বিএলডিপি নামের একটা দল, এনপিপি নামের একটা দল এবং লেবার পার্টি নামে আরেকটি দল, এই বিএনপি সহ এই 4টি দলই এটার বিরুদ্ধে কথা বলছে। কিন্তু 32টি দলের কিন্তু অধিকাংশই এই আলাদা একটা এই প্রতিষ্ঠান চাইছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা এবং স্বাধীনতার নিশ্চিতের স্বার্থে। এবং আরও যে বিষয়টি বলতে পারি যে আগে যারা এর একটা বিরোধিতা করছিল এর মধ্যে বাম দলগুলো ছিল, কিন্তু আমরা দেখলাম সিপিবি এবং বাসদ যারা এর আগের মিটিংয়ের সময় এটার বিরোধিতা করছিল তারাও কিন্তু তাদের ফ্লোর পরিবর্তন করে এটির এখন পক্ষে এসেছে। তো কার্যত এখন দেখা যাচ্ছে যে বিএনপি এবং এই যে দলগুলোর নাম বললাম এই 3টি দল কিন্তু এটার বিরোধিতা করছে। এখন যেটি আমরা সবশেষে দেখলাম যে এখনও যেই সভা মনে করছে যে এটি গুরুত্বপূর্ণ, যেই কারণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যিনি সভাপতি উনি দেখলাম যে একটা প্রস্তাব করলো যে এই আগামী 3 দিন যেহেতু সভাটা বন্ধ থাকবে এই 3 দিন বিএনপিকে আরও সময় দেওয়ার এবং তারাও সহ রাজনৈতিক দল হিসাবে চেষ্টা করবে যে যাতে তারা একমত হয়। এভাবে হয়তো সভাটি শেষ হবে এবং এর আগেও মূলনীতির বিষয়টাও কিন্তু ওইভাবে মুলতবি ছিল, যে কারণে বলা যায় যে আজকে কোনো বিষয় মোটামুটি একমত হয়নি দলগুলো। তো এই ছিল সাহাব এই ফরেন সার্ভিস একাডেমি থেকে ঐকমত্য কমিশন সভার সবশেষ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে প্রধানমন্ত্রীর স্থায়িত্বকাল বা সময়সীমা নিয়ে তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন আজহার লিবন। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে ব্যবসায়ীদের স্বার্থ থাকতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভালোর জন্যই এনবিআর সংস্কার করা হয়েছে। আগামীকাল আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠকে চলমান সংকটের সমাধান হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, হরমুজ প্রণালী বন্ধের প্রভাব দেশের অর্থনীতিতে পড়েনি, আগের মূল্যেই সব আমদানি করা হচ্ছে। তিনি বলেন, কোনো দেশেই অর্থনৈতিক কর্মকাণ্ড নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতার উপর। দেশে বিদেশি বিনিয়োগের গতি এখনো কম হলেও সার্বিকভাবে অর্থনৈতিক অবস্থা ভালো বলেও জানান তিনি। এনবিআর আমরা রিফর্ম করছি কেন? এনবিআর ভিতরে আপনার অনেক রকম ইস্যু আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি না, তাই না? অর্থাৎ এখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারছে না। অর্থাৎ তাদের ব্যাপার হচ্ছে আমি একটা অনুমান করি বলছি যে এর মধ্যে স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চলে গেল। ফরেন বিনিয়োগটা এখনো স্লো আছে, বাট এখন যেহেতু ওরা লক্ষ্য করছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল, এখন তো আবার ফরেন রিজার্ভেসটা বেড়ে গেছে, যেহেতু আমাদের কাগজের সাপোর্ট আসছে। অর্থাৎ মোটামুটি যদি আমাদের রেগুলেটরিটা জিনিসটা ঠিক থাকে, অ্যাটমসফিয়ারটা ঠিক থাকে, ডেফিনেটলি বিনিয়োগ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুর 2টার দিকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ব্রিফিংয়ে সাবেক সিইসিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তাকে আজই আদালতে ওঠানো হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। 2024 সালের জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আউয়াল। এর আগে 2014, 18, 2024 সালের নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল সহ 11 জনের বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় মামলা করে বিএনপি। এর আগে গত 22 জুন রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে। সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়, যে মামলার সে 20 নম্বর আসামি। আমাদের কাছে গোপন তথ্য ছিল, গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আছে। তৎপ্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি। নজরদারির এক পর্যায়ে আমরা যখন জানতে পারি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই, তখনই সেখান থেকে আমরা তাকে আমাদের হেফাজতে নিই। লন্ডন বৈঠক এদেশের মানুষকে নির্বাচন নিয়ে আশ্বস্ত করলেও নির্বাচনের আগে 300 আসন পাওয়া নিয়ে এনসিপি নেতার বক্তব্যের সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ভোট ডাকাতির সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। দল করেন, প্রতীক নেন, রেজিস্ট্রেশন হোক, নির্বাচনের লড়াই রমজানের আগে হবে, তার আগে কেমনে বলেন 200 সিট আপনি পাবেন?
কিসের ইঙ্গিত? 300 সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? হাসিনার মতো দিনের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে 10টা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোনোদিনও করবেন না। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াতে ইসলামী। বুধবার নির্বাচন কমিশনে সিইসির সাথে বৈঠক শেষে এ দাবি জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, আশা করি বর্তমান নির্বাচন কমিশন জন আস্থাকে সামনে রেখে এগিয়ে যাবে। নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে উল্লেখ করে জামায়াতের এই নেতা আরও বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য বৈঠক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। যথাযথ উদ্যোগ নিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয় বৈঠকে। বিগত সময়ে জামায়াতের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়ে অন্যায় করা হয়েছিল উল্লেখ করে হামিদুর রহমান আজাদ আরও বলেন, আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। আমরা ইলেকশন কমিশন সরকার সবকিছু আমরা অবজার্ভ করে চলছি। বিশেষ করে ইলেকশন কমিশন তো এখনো কার্যক্রম প্র্যাকটিক্যালি করেন নাই, আমরা যা করছেন হলো অফিসিয়ালি করছেন। সুতরাং এই জায়গায় আস্থা অনাস্থার বিষয়টা আমরা আপাতত মন্তব্য করছি না, আমরা অবজার্ভ করছি এবং এই পর্যন্ত ওনারা যে জায়গায় সঠিক কাজ করেছে আমরা সেটা সঠিক বলবো। কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। যদি ব্যর্থই ঘটে তো সেই জায়গায় তো কথা বলতে হবে। প্রশ্ন ওঠায় আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ থেকে এই সিদ্ধান্ত আসে। এদিন শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় শুনানি করতে আসেন আমিনুল গনি টিটু। এই সময় ট্রাইব্যুনালে বিব্রতকর পরিস্থিতির উদ্ভব হয়। আমিনুল গনি আদালতকে বলেন তিনি শুনানি করতে চান এবং এটি তার জন্য সম্মানের। তবে শেখ হাসিনার ফাঁসি চেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন কিনা এ সময় তা জানতে চান ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনাল তাকে সরিয়ে দেন। এরপর একই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে জুলাই অভ্যুত্থানের ঘটনায় ষড়যন্ত্রমূলক কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গেল 19 জুন আমিনুল গনি টিটুকে শেখ হাসিনার পক্ষে লড়তে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। করবার জন্য এখানে এনগেজ করা হয়েছিল, মূল মামলা নয়। তো কন্টেম্পট পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সে বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমি আমাকে প্রত্যাহার করেছি। উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এনগেজ করেছে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের 6ষ্ঠ দিনের আলোচনা শেষে কথা বলছেন ডক্টর আলী রিয়াজ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এনসিসির প্রস্তাব সংশোধন করেছে, পরিবর্তন করেছে। এনসিসির পরিবর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কথা বলা হয়েছে। এটি এনসিসির পরিবর্তের একটি কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে। এখানে 3টি পরিবর্তন আনা হয়েছে। এনসিসি যে সমস্ত পদে নিয়োগ দেবে বলে বলা হচ্ছিল তার মধ্যে অ্যাটর্নি জেনারেল এবং 3 বাহিনীর প্রধানদের কথা ছিল, সেটি এখান থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির এখতিয়ারের মধ্যে বলা হয়েছে যে তারা কেবলমাত্র সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সদস্যদের প্রধানদেরকে নিয়োগ দেবেন। দ্বিতীয় যে পরিবর্তনটি এনসিসির থেকে এই নতুন কমিটির ক্ষেত্রে করা হয়েছে সেটি হচ্ছে যে এর কাঠামোগত, অর্থাৎ কারা সদস্য হবেন সেখানে পরিবর্তন আনা হয়েছে।
ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রী, নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দলসমূহের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি যিনি আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন হবেন এবং প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি হবেন। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এনসিসিতে সরাসরি প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির সদস্যপদের কথা বলা হয়েছিল, এক্ষেত্রে সেটি থাকছে না। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে, যেটা লক্ষ্য করা গেছে যে অধিকাংশ দলের ক্ষেত্র থেকে এটিকে স্বাগত জানানো হয়েছে। এ ধরনের একটি কমিটির ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল কমিশনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে, কিছু কিছু দল এ বিষয়ে তাদের আপত্তির কথা বলেছে। তবে যে সমস্ত দলের পক্ষ থেকে এই বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে, এই পরিবর্তনকে স্বাগত জানানো হয়েছে, তারা আরও কিছু কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন, যেমন এই কমিটির কার্যপরিধি কি হবে, এর জবাবদিহিতার ব্যবস্থা কি রকম হবে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কি হবে ইত্যাদি বিষয়ে কিছু কিছু পরামর্শ আছে। সেই পরামর্শগুলির ভিত্তিতে ঐকমত্য কমিশন একটি পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবে। আজকের আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টি পুনর্বার উঠে এসেছে। তার কারণ হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে সর্বশেষ যেটা বলা হয়েছিল সেটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যদি কোনো ধরনের কমিটি বা কমিশন তৈরি হয় তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে 10 বছর সেটি পুনর্বার বিবেচনা করতে হবে। সেদিক থেকে এই আলোচনাটা হয়েছে আজকে, কিন্তু আমরা কোনো রকম ঐকমত্যে কিংবা এমনকি কোনো রকম উপসংহারে উপনীত হতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আপনাদের হয়তো মনে থাকবে সর্বশেষ যখন প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে আলোচনা হয়েছিল তখন এটা সিদ্ধান্ত হয়েছিল, দুঃখিত সিদ্ধান্ত না, এটা অধিকাংশ দল এতে একমত হয়েছিলেন, কিছু কিছু দলের পক্ষ থেকে ভিন্ন মত ছিল। আজকের এই তিনটি বিষয়ের আলোচনায় প্রাধান্য পেয়েছে, গুরুত্ব পেয়েছে এবং এই আলোচনাগুলো অব্যাহত থেকেছে। আপাত দৃষ্টে মনে হতে পারে যে আমরা একই বিষয়ে কখনো কখনো দীর্ঘ সময় ধরে আলোচনা করছি। আমরা আগেও বলেছি জাতীয় ঐকমত্য কমিশন যেহেতু মনে করে সংবিধান একটি কম্পোজিট ডকুমেন্ট, সেহেতু বিভিন্ন বিষয়ের পরস্পর সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রয়োজন হয়ে পড়ে। আমরা ঐকমত্য কমিশনের 6ষ্ঠ দিনের বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। মাদক ও দুর্নীতি এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মাদকের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, তাদেরকে ধরতে না পারলে প্রকৃত সুফল পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে নিজ মন্ত্রণালয়ে 32টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি আরো বলেন, সব শ্রেণী পেশার মানুষ মাদক সেবনে জড়িয়ে যাচ্ছে, তবে উচ্চ শ্রেণীর মাদক সেবীদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। বলেন, বিদেশ থেকে মাদক প্রবেশ বন্ধ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক চোরাচালানে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ঢাকা ও 7টি বিভাগীয় শহরে মাদকদ্রব্য নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার জন্য 1400 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ইন্ডিয়া যে ছোট ছোট ইন্ডাস্ট্রি করে তুলছে, কটেজ ইন্ডাস্ট্রি, যেই ফেন্সি ডিলটা আমাদের দেশে আসে, ওই ফেন্সি ডিলটা কিন্তু ওরা খায় না। এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সি ডিলটা ওরা
তৈরি করে থাকে। গডফাদার তারা কিন্তু আবার ওই হোটেল ইন্টারকনে বয়ে রয়েছে, এটা আবার আমগোর সাথে চা খেয়ে থাকে, এরা আবার দেখুন আমগোর সাথে ঘোরাফেরা করে। আমি এই জন্য বলছি যে এক ক্ষেত্রে আপনাকেও কিন্তু প্রপার অ্যাকশন নিতে হবে। আমরা খালি কেরিয়ার গই ধরতে পারি, কিন্তু গডফাদারদের কিন্তু খুব একটা ধরতে পারতেছি না। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে সরকারি প্রতিষ্ঠানগুলোকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করার নির্দেশ দেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এরপর প্রধান উপদেষ্টা গাছ লাগিয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও বন্য প্রাণীর জীবন রক্ষায় অবদান রাখার জন্য ৩১টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় পুরস্কার তুলে দেওয়া হয়। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকের ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মতো পড়ছে। কেন? আমাদের কি শক্তি নাই বলে? তা না, আমরা পাত্তা দিচ্ছি না বলে। আমাদের কোনো গরম নেই, চলছি তো, ঠিকই তো আছে। এই করতে করতেই আমাদের শেষ। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্ম উদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি। পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে এখন পর্যন্ত পলাতক 2 আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক অনলাইনে লিখিত জবানবন্দি দিয়েছেন। এছাড়া শেখ হাসিনা, শেখ সেলিম, ফজলে নূর তাপস সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সকালে সংবাদ সম্মেলনে একথা জানান তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলম ফজলুর রহমান। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সময় আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় ছিল। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জঙ্গিবাদ ও চাল ডাল ইস্যুকে সামনে আনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কমিশন জানায়, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে এখনও 50-এর বেশি সাক্ষ্য গ্রহণ বাকি রয়েছে। এ অবস্থায় চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ 30 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধির অনুরোধ জানিয়েছে কমিশন। রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। 2 জন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি, তাহলে আমরা সেই যেখানে তারা আছেন সেই এম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের আলোচনা শেষে আরও একজন কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মধ্যে প্রথম বিষয় ছিল সংবিধানের মূলনীতি সংক্রান্ত। দ্বিতীয় বিষয় সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য একটা কমিটি সংক্রান্ত। আগে যেটা এনসিসি ছিল সেটার একটা নতুন নাম। 3 নম্বর বিষয় ছিল প্রধানমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত, বাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত, বাকি বিষয়গুলো এজেন্ডায় থাকলেও আজকে আলোচনা আর হয়নি। সংবিধানের এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত আমি ঐক্য কমিশনের যে কাগজ দিয়েছে সেই ভাষ্যটা পড়ি। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এই কথাগুলো উল্লেখ থাকবে। কিসের সাথে? যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে, সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি নির্ধারিত হবে সেটা তাদের উপরে নির্ভর করবে। অর্থাৎ
রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত সংস্কার কমিশনের আগের যে প্রস্তাব ছিল সেই বিষয়গুলো এখন আর সেই জায়গায় নেই। আমরা আমাদের অবস্থান থেকে বলেছি যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে পঞ্চম সংশোধনীতে যে গৃহীত আর্টিকেলগুলো সেগুলো আমরা বহাল করব এবং সাথে সংস্কার কমিশনের প্রস্তাবিত এই অংশটায় এই বাক্যটা আমরা সংযোজন করব, এই বিষয়ে আমরা একমত হয়েছি। তবে এটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় নাই, কারণ সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে আর্টিকেল 8, 9, 10 এবং 12 সম্পর্কিত যেই প্রস্তাবটা আগে ছিল সেই প্রস্তাবে অংশে আমরা পঞ্চম সংশোধনীতে উল্লেখিত গৃহীত সেই আর্টিকেলগুলো প্রতিস্থাপন সহ এই অংশটি আমরা ধারণ করতে চাই। যেহেতু এ বিষয়ে কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় নাই, সেটা আজকের জন্য আবার পেন্ডিং রয়ে গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে আগের যেটা এনসিসি নামে আপনারা জানতেন, সেই এনসিসির ক্ষেত্রে আজকে একটি সংশোধিত প্রস্তাব সংস্কার কমিশনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। তা হল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। ওনারা একটা কমিটির প্রস্তাব করেছেন, তার মধ্যে প্রধানমন্ত্রী, স্পিকার নিম্নকক্ষের, স্পিকার উচ্চকক্ষের, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দল সমূহের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি উইদিন ব্র্যাকেট আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন। 7, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। 7 জন দাঁড়ায়। এই কমিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত এবং অন্যান্য যে পাওয়ার অ্যান্ড ফাংশন আগে উদ্ধৃত ছিল তার মধ্যে 2টা বিষয় ওনারা বাদ দিয়েছেন। সেটা হচ্ছে 3 বাহিনী প্রধান এবং অ্যাটর্নি জেনারেলের নিয়োগ এই কমিটির আওতাভুক্ত থাকবে না। কিন্তু আমাদের কথা হলো এই যে সংবিধানে নতুন একটা বডি বা নতুন একটা কমিটি সংযুক্ত করতে চাচ্ছেন, সেই বিষয়ে আমাদের পরিষ্কার কথা হলো আমরা চাই রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে সবগুলো নয়, আবার সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে ওনারা উল্লেখ করেছেন দুর্নীতি দমন কমিশন এবং সাথে আবার মানবাধিকার কমিশনও উল্লেখ করা হয়েছে। স্থানীয় সরকার কমিশন যেটা উল্লেখ করেছে সেটা এখন বিদ্যমান নাই, এটার অস্তিত্ব নাই যদি হয়, এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য নিয়োগ সেটাও উল্লেখ করেছেন। এই বিষয়গুলোতে এই কমিটিগুলোতে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য এই কমিটি তারা প্রেসক্রাইব করেছেন। এখানে আমাদের বক্তব্য হলো রাষ্ট্রে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান আইন রয়েছে তার মধ্যে সংস্কার করা হোক এবং ওইখানেই সার্চ কমিটিগুলো নির্ধারণ করে দেয়া হোক যেখানে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের আইনে নিয়োগের ব্যবস্থা থাকে। এবং সেখানে আমাদের এডিশনাল বক্তব্য হলো সেই প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই আইনে বিধান থাকতে হবে। অ্যাকাউন্টেবিলিটি এবং আমাদের সব জায়গাতে আমরা এই বিষয়টা উল্লেখ করি যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে, সেই বিধানগুলো ওখানে সংযুক্ত হবে। তাহলে সেই আইনগুলো যদি আমরা স্ট্রেনদেন করি, ওখানে সার্চ কমিটিগুলো যদি আমরা সেইভাবে নির্ধারণ করি, সেই আইনগুলোকেই আমরা প্রণয়ন করতে পারি। সেই হিসাবে যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেগুলো রিলেটেড এটার সাথে, সেগুলোর আইন না থাকলে আইন করা, যেগুলো বিদ্যমান আইন আছে সেখানে সংস্কার করা। এইভাবেই রাষ্ট্রের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স, পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবং আমরা তার সাথে এটাও যুক্ত করেছি, যেহেতু কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়েছে যে নামেই হোক, সেই কেয়ারটেকার সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করে এবং
জুডিশিয়ারির কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আমরা এনশিওর করতে পারি এবং ফ্রিডম অফ প্রেস যদি এনশিওর করতে পারি, আর অন্যান্য যেগুলো রিলেটেড দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি, এইখানেই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে তারা কাজ করবে। এবং গণতন্ত্রের রক্ষা কবচ ছাড়া, এই সমস্ত প্রতিষ্ঠান ছাড়া গণতন্ত্র কখনো শক্তিশালী হবে না। আর যদি ফ্রিডম অফ প্রেস যে দেশে বেশি, সেই দেশে আপনারা জানেন গণতন্ত্র শক্তিশালী হয়, সেটা ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে এবং ইন্ডিপেন্ডেন্স অফ ফ্রিডম অফ প্রেস আমরা দেখতে পাচ্ছি আরো গ্রাজুয়ালি সেটা ইমপ্রুভ করবে বলে আমরা বিশ্বাস করি। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের 6ষ্ঠ দিনের আলোচনা শেষে কথা বলছিলেন সালাউদ্দিন আহমেদ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে বিএনপির শীর্ষ নেতার পরামর্শে আন্দোলন চালানো হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবনে প্রতীকী আন্দোলন চলমান ঘোষণাও দিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন। নগর ভবনে আন্দোলনরত ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের মারামারির ঘটনায় বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। হামলার বিষয়ে অভিযোগ করে তিনি বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লোকেরাই নগর ভবনে হামলা চালিয়েছে হত্যার উদ্দেশ্যে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। যদিও স্থানীয় সরকার উপদেষ্টাকে ঘিরে অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ রয়েছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। এর আগে গতকাল মঙ্গলবার নগর ভবনে ইশরাক হোসেনের সমর্থকদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। আহত হয় অন্তত 5 জন। একটি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ের জন্য আন্দোলনকারীরা প্রতীকী কর্মসূচি পালন করে যাবে। আমাদের শীর্ষ নেতৃত্বের পরামর্শক্রমে অবৈধ তাপসের বিরুদ্ধে পাওয়া রায়টি একটি স্থায়ী দলিল হিসেবে প্রতিষ্ঠার জন্য এই শপথ গ্রহণ অনুষ্ঠান, যা কেবলই একটি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করতে গিয়ে শেষ বেলায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে দল নিরপেক্ষ নয়, আমাদের সেই বয়ানটি চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে। চট্টগ্রামে করোনা চিকিৎসায় এখন জনবল ও সরঞ্জাম সংকট নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন। বিশেষ করে জেনারেল হাসপাতালে যেই ভেন্টিলেটর সংকট ছিল সেটি কাটানো গেছে বলে জানান তিনি। বর্তমানে হাসপাতালের আইসিইউতে 4টি ভেন্টিলেটর মেরামত করে চালু করা হয়েছে। পাশাপাশি করোনা ওয়ার্ডের জনবল সংকটও দূর করা হয়েছে। মজুদ আছে 60,000 করোনা ভ্যাকসিন। হাসপাতালে প্রস্তুতি থাকলেও বেশিরভাগ করোনা রোগী বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন বলে জানানো হয়। তবে খুব বেশি সংকটাপন্ন রোগীদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য বলছে, বর্তমানে চট্টগ্রামে নতুন করে করোনায় কোনো মৃত্যু না থাকলেও 12 জন রোগী শনাক্ত হয়েছে। খুলনায় বিভিন্ন মামলার আসামি এসআই সুকান্তকে ছেড়ে দেয় কেএমপি কমিশনারের অব্যাহতি দাবিতে বিক্ষোভ করছে ছাত্র জনতা। মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের প্রধান গেটে তালা ঝুলিয়ে চলছে বিক্ষোভ। বন্ধ রয়েছে খুলনা ও সামনের সড়ক। এ বিষয়ে আরও জানাতে কেএমপির সামনে থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সে বিষয়ে আমাদেরকে জানাবেন। শাহাদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের ঠিক সামনেই কিন্তু বিক্ষোভ করছে ছাত্র জনতা এবং এখানে আমরা দেখেছি যে এখানকার যে প্রধান গেটটি রয়েছে সেই প্রধান গেটে কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে তারা। এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু গতকালকে এসআই সুকান্ত তিনি কিন্তু জুলাই বিপ্লবের বেশ কয়েকটি মামলার আসামি। এর পাশাপাশি খুলনা মহানগর বিএনপির সভাপতির বাড়ি ভাঙচুর, সেই মামলার কিন্তু প্রধান আসামি কিন্তু এই এসআই সুকান্ত। তিনি কিন্তু গতকালকে খুলনাতে এসেছিলেন। তিনি বর্তমানে চুয়াডাঙ্গাতে চাকরিরত অবস্থায় রয়েছেন এবং তিনি কিন্তু গতকাল খুলনায় আসার পরে ছাত্র জনতা তাকে ধরে এবং ধরার পরে কিন্তু পুলিশের হাতে তাদের দিয়ে দেয়। কিন্তু রাত গড়াতে না গড়াতেই কিন্তু তারা জানতে পারে যে এখানকার তাকে কিন্তু এই যে পুলিশ কিন্তু তাকে ছেড়ে দিয়েছে রাতে এবং সেই খবর পেয়ে কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু এই এসআই সুকান্ত ছাত্র বিপ্লবের সময় কিন্তু ছাত্র আন্দোলনের সময় কিন্তু বেশ কয়েকবার ছাত্রদের উপর হামলা চালিয়েছে এবং ছাত্রদের অযথা গ্রেফতার দেখিয়েছে এবং বেশ কিছু সমস্যা কিন্তু তার রয়েছে এবং সে কারণে কিন্তু তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছে।
তো এখানকার আমরা যেটি দেখেছি যে সকাল থেকে দুপুরের পর থেকে কিন্তু বিক্ষোভে নেমেছে এখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, এর পাশাপাশি এনসিপি এবং এখানে আমরা দেখেছি যে ছাত্র দলেরও নেতাকর্মীরা কিন্তু এখানে এসে তাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু এসআই সুকান্তকে ধরার পরে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে এবং সকলেই তারা চাচ্ছেন যে মূলত এই এসআই সুকান্তকে গ্রেফতার করতে হবে এবং এর পাশাপাশি এই কেএমপির যে বর্তমান কমিশনার রয়েছেন তার কিন্তু অব্যাহতি দিতে হবে এবং তা না হলে কিন্তু তারা এই যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন বলে কিন্তু তারা জানিয়েছেন। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই যে কেএমপির যে মূল বর্তমান কমিশনার রয়েছেন তাকে যদি অব্যাহতি না দেওয়া হয় তাহলে কিন্তু এই আন্দোলন আরও দীর্ঘায়িত হবে বলে জানিয়েছেন এখানকার ছাত্র জনতা। সব মিলিয়ে ছিল আমার কাছে কেএমপির সদর দপ্তরের সামনে থেকে সবশেষ খবর। কেএমপি কমিশনারের অব্যাহতির দাবিতে মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতার বিক্ষোভ থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন রামিম চৌধুরী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পেন্টাগনের গোয়েন্দা সংস্থার ফাঁসকৃত তথ্য উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। এর আগে পেন্টাগনের ওই সংস্থা থেকে ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় মার্কিন হামলায় নির্মূল হয়নি ইরানের পারমাণবিক কর্মসূচি। দেশটির পরমাণু কর্মসূচির বড় অংশই ভূগর্ভস্থ। হামলার কারণে এটি বড়জোর কয়েক মাস পিছিয়ে গেছে। বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে পেন্টাগনের ফাঁস হওয়া নথি নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়। যদিও হোয়াইট হাউসের দাবি ভুল তথ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। ট্রাম্পের দাবি 30,000 পাউন্ডের একাধিক বোমা ফেলে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। পেন্টাগন আরও বলছে ট্রাম্পের দাবি বাস্তবতার সাথে সাংঘর্ষিক। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় অতিবৃষ্টির জেরে সৃষ্ট ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে 10 জনের, নিখোঁজ আরও 15 জন, আহত হয়েছেন 8 জন। মঙ্গলবার স্থানীয় প্রশাসন জানায় নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। তীব্র দুর্যোগের কবলে মেডেলিন শহরের কাছে বেল্লো এলাকা। পাহাড়ি এলাকায় ভূমিধসের পাশাপাশি দেখা দিয়েছে বন্যা পরিস্থিতিও। আরও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন। এলাকা ছাড়তে অনুরোধ করা হচ্ছে বাসিন্দাদের। বর্ষায় অত্যন্ত ভূমিধসপ্রবণ কলম্বিয়ান আন্দিজের পশ্চিমাঞ্চল। গেল মাসেও অঞ্চলটিতে ভূমিধসে প্রাণ যায় অন্তত 5 জনের। চীনের গুইঝৌ প্রদেশে 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বাস্তুচ্যুত 80,000-এর বেশি মানুষ। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির 2টি শহর এখনও কয়েক ফুট পানির নিচে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় ডুলিও নদীর পানি এখনও বিপদসীমার উপরে। শহর দুটির বাসিন্দাদের উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বন্যা কবলিত অঞ্চলের জন্য $1,40,000 বরাদ্দ করেছে দেশটির সরকার। বন্যার্তদের উদ্ধারে লেভেল 4-এর অভিযান চালাচ্ছে ইমার্জেন্সি রেসপন্স টিম। আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলবায়ু পরিবর্তনের কারণে এমন আকস্মিক বন্যা দেখা গেছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের তথ্য বলছে গড় বৈশ্বিক উষ্ণতার চেয়েও দ্বিগুণ হারে বাড়ছে এশিয়ার তাপমাত্রা। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করলেন শুভাংশু শুল্কা। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটে যাত্রা করেন তিনি। সঙ্গে রয়েছেন আরও 3 মহাকাশচারী। 26 জুন ISS-এ পৌঁছবে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল। নাসার অ্যাক্সিয়াম 4 অভিযানের অংশ হিসেবে ভারত থেকে বেছে নেওয়া হয়েছে দেশটির বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুল্কাকে। 41 বছর আগে সোভিয়েত ইউনিয়নের অভিযানে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ যান রাকেশ শর্মা, যদিও সে সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি হয়নি। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে দুপুর 1টায় মিয়ানমারে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রাত 2:45 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় নারী ফুটবলাররা। সকাল 6:15 ব্যাংককে পৌঁছানোর পর সেখান থেকে সকাল 9:45 মিয়ানমারের বিমান ধরে পিটার বাটলারের শিষ্যরা। 19 জুন থেকে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বের লড়াই। আসরে বাংলাদেশের নিজেদের প্রথম ম্যাচ 29 জুন। তবে আবহাওয়া আর দলগুলোর বিপক্ষে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করতে 4 দিন আগে আয়োজক দেশে গিয়েছে আফিদা রিপারা। আসরে 29 জুন বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। 3 দিনের ব্যবধানে 2 জুলাই তুর্কিমেনিস্তানের আর 5 জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার। দেশব্যাপী পেসার হান্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর পূর্তি উপলক্ষে ঢাকার
রিয়ার গোমসে আয়োজিত ক্রিকেট উৎসবে যোগ দিয়ে কথা বলেন সভাপতি। কে কত জোরে বল করতে পারে সেটা এখন বিকামে সিরিয়াস ম্যাটার হয়ে গেছে, কেননা কালকে মুস্তাফিজ এবং তাসকিন যাওয়ার পরে এখন ওই ব্যাপারটা এখন একটা বড় জিনিস হয়েছে, একটা বড় রিসার্চ এবং আউটকাম হয়ে গেছে আমাদের জন্য। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কত ট্যালেন্ট, কত ফাস্ট বোলার্স অ্যাভেলেবেল আছে। আমরা যখন প্রপার ট্যালেন্ট সার্চ করব তখন নিশ্চয়ই এর থেকে আরও বেশি আমরা প্লেয়ার পাবো, কেননা বাংলাদেশের মতন এই সুযোগ, বাংলাদেশের মতন এত লোক, বাংলাদেশের মতো এত পসিবিলিটি আমি পৃথিবীর আর কোথাও দেখিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।